স্বাগতম আজকের এই বিশেষ এক্সপ্লেইনারে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তো আমরা অনেক কিছুই জানি, তাই না? কিন্তু আজ আমরা এয়ার ভাইস মার্শাল A.K. খন্দকারের লেখা বিখ্যাত বই ১৯৭১ ভেতরে বাইরের পাতা থেকে এমন কিছু তথ্য ঘেঁটে দেখব যা হয়তো সচরাচর খুব একটা আলোচনা করা হয় না। চলুন সেই উত্তাল সময়কার প্রতিরোধ বাহিনীর ভেতরের কাঠামোগত ভিন্নতাগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ১৯৭১ সালের সব স্বাধীনতাকামী যোদ্ধারা কি একেবারে একই কাঠামোর বা একই প্রক্রিয়ার ফসল ছিলেন? মুক্তিযুদ্ধকে আমরা সাধারণত একটা একক আর অভিন্ন প্রতিরোধ যুদ্ধ হিসেবেই ভেবে থাকি, কিন্তু বইয়ের তথ্য বলছে বাস্তবতা আসলে এর চেয়ে অনেক অনেক বেশি বৈচিত্র্যময় আর বেশ জটিল ছিল। শুরুতেই আসা যাক পর্ব ১-এ, মূলধারার মুক্তিবাহিনী। এটি ছিল মূলত প্রবাসী বাংলাদেশ সরকারের অধীনে আনুষ্ঠানিকভাবে গঠিত এবং পরিচালিত আমাদের প্রধান সশস্ত্র শক্তি। ১৯৭১ সালে এই বাংলাদেশ বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন A.K. খন্দকার। প্রধান সেনাপতি কর্নেল M.A.G. ওসমানীর সার্বক্ষণিক সহকারী হিসেবে তিনি কিন্তু যুদ্ধের প্রায় সব নীতি নির্ধারণী কর্মকাণ্ডে একেবারে সরাসরি যুক্ত ছিলেন। সুতরাং বুঝতেই পারছেন, তার দেওয়া এই তথ্যগুলো কোনো শোনা কথা নয়, বরং একেবারে নিজের চোখে দেখা ফার্স্ট হ্যান্ড হিস্ট্রি। এখন বইয়ের তথ্য অনুযায়ী মূলধারার মুক্তিবাহিনীর সাধারণ গেরিলা বা গণবাহিনীর প্রায় ৮০ ভাগই ছিলেন শ্রমজীবী শ্রেণী আর কৃষক পরিবারের সন্তান। ভাবা যায়, বাকি যে ২০% ছিল তার মধ্যে ছিলেন ছাত্র, পেশাজীবী এবং অন্যান্য স্তরের মানুষ। মানে এই বাহিনী কিন্তু কোনো নির্দিষ্ট একটা শ্রেণীর মধ্যে আটকে ছিল না, বরং একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে উঠেছিল এই বিশাল শক্তি। এরপর আসছে পর্ব ২, গোপন মুজিব বাহিনী। এখানে এসে গল্পটা একটু অন্যদিকে মোড় নেয়, কারণ মূলধারার মুক্তিবাহিনীর বাইরেও একেবারে সম্পূর্ণ আলাদাভাবে আরেকটি সমান্তরাল বাহিনী গড়ে উঠেছিল সেই সময়। ঐতিহাসিক এই দলিলগুলো ঘাঁটলে দেখা যায়, ভারতের দেরাদুনে মেজর জেনারেল S.S. উবানের সাথে মুজিব বাহিনীর শীর্ষ নেতৃত্বকে A.K. খন্দকার তার বইতে একদম স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই বাহিনীটি প্রবাসী বাংলাদেশ সরকার এবং মুক্তি বাহিনীর নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে ছিল। এদের পুরো কর্মকাণ্ড পরিচালিত হতো সম্পূর্ণ ভিন্ন একটা কমান্ড কাঠামোর মাধ্যমে। একটু অদ্ভুত, তাই না? এই বিশেষ বাহিনীর সদস্য সংগ্রহের প্রক্রিয়াটা ছিল রীতিমতো অত্যন্ত গোপনীয়। প্রথমে সাধারণ যুব শিবিরগুলোতে সীমান্ত পেরিয়ে আসা যুবকদের রাখা হতো। এরপর সেখান থেকে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি চরম অনুগতদের অত্যন্ত গোপনে বাছাই করা হতো। সাধারণ যুবকেরা ঘুণাক্ষরেও টের পেত না যে কারা এই বাছাই করছে বা কেনই বা করছে। আর সব শেষে এই নির্বাচিতদের একেবারে আলাদা করে ভারতের দেরাদুনে পাঠিয়ে দেওয়া হতো বিশেষ প্রশিক্ষণের জন্য। তো এই যে দুই ধরনের নিয়োগ প্রক্রিয়া, এর ফলে আসলে কি পার্থক্য তৈরি হলো সেটাই আমরা দেখব পর্ব ৩-এ, সদস্যদের বৈপরীত্য। পার্থক্যটা ছিল একেবারে আকাশ-পাতাল। একদিকে মূলধারার মুক্তিবাহিনী, যেখানে গণহারে নিয়োগ হয়েছিল এবং ৮০ ভাগই ছিলেন কৃষক ও শ্রমজীবী মানুষ, আর ঠিক উল্টো দিকে মুজিব বাহিনী, যেখানে শুধুমাত্র শিক্ষিত এবং সচ্ছল পরিবারের সন্তানদেরই বাছাই করা হয়েছিল। সবচেয়ে বিস্ময়কর তথ্যটা কি জানেন? A.K. খন্দকার লক্ষ্য করেছেন যে এই বাহিনীতে কোনো শ্রমজীবী মানুষকে নেওয়াই হয়নি। একেবারে সচেতনভাবে কৃষক ও শ্রমিক শ্রেণীকে বাদ দিয়ে কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক দর্শনে বিশ্বাসী তরুণদের নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। এখন প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক যে একটি দেশ স্বাধীন করার মতো একটা জীবন-মরণ যুদ্ধে এভাবে শ্রেণী আর রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে একটা আলাদা বাহিনী তৈরি করার কি দরকার ছিল। চলুন দেখি পর্ব ৪-এ, আদর্শ বনাম যুদ্ধ। এখানে মেজর জেনারেল উবানের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্ধৃতি খেয়াল করুন। তিনি বলেছিলেন, এই বাহিনীতে সদস্য নির্বাচনের ক্ষেত্রে শেখ মুজিবের প্রতি নিঃশর্ত আনুগত্যকে একমাত্র বিবেচনা হিসেবে নেওয়া হয়েছিল। এর মানে দাঁড়ায়, একজন যুবক যুদ্ধের ময়দানে কতটা পারদর্শী বা প্রস্তুত, তার চেয়েও অনেক বেশি জরুরি ছিল তার রাজনৈতিক আনুগত্য। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য শুধু পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা ছিল না, বরং মুক্তিযুদ্ধ যেন কোনোভাবেই বামপন্থীদের হাতে চলে না যায় তা নিশ্চিত করা, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে একটা ঢাল হিসেবে কাজ করা, এবং যুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশে একটি নির্দিষ্ট দলের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাও ছিল এর পেছনের অন্যতম মূল কারণ। এবার ভেবে দেখুন, যখন একই রণাঙ্গনে সম্পূর্ণ ভিন্ন কাঠামো এবং ভিন্ন আদর্শের দুটো সশস্ত্র বাহিনী কাজ করে, তখন ঠিক কী হতে পারে? এটাই আমাদের পর্ব ৫, রণাঙ্গনের সংঘাত। অবাধ্যতা, ক্ষোভ আর অস্ত্র ছিনতাইয়ের মতো ঘটনাগুলো কিন্তু সেই সময়কার রণাঙ্গনের কঠিন বাস্তবতারই প্রমাণ দেয়। মুজিব বাহিনীর অনেক সদস্যই নিজেদেরকে এক ধরনের বিশেষ ক্ষমতাশালী শ্রেণী মনে করতেন।
তারা প্রায়শই সেক্টর কমান্ডারদের নির্দেশ অমান্য করতেন এবং এমনকি মূলধারার গেরিলাদের ওপর চাপ সৃষ্টি করে জোরপূর্বক অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করতেন, যার পরিণতিতে একই উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করতে আসা দুটি দলের মধ্যে তৈরি হয়েছিল চরম মাত্রার সংঘাত। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। সদ্য স্বাধীন হওয়া একটি দেশে সমান্তরাল এবং রাজনৈতিকভাবে বাছাই করা দুটি ভিন্ন সামরিক বাহিনীর দীর্ঘমেয়াদী প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে? ইতিহাস কিন্তু বারবার দেখায় যে এ ধরনের রাজনৈতিকভাবে বিভক্ত বাহিনী ভবিষ্যতের জন্য বিশাল সব জটিলতার জন্ম দিতে পারে। কে খন্দকারের বই থেকে নেওয়া আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণটি সেই সময়কার ভেতরের অজানা জটিল রাজনৈতিক বাস্তবতাগুলোকেই আমাদের সামনে নতুন করে তুলে ধরে। আজ এ পর্যন্তই। সত্যের সন্ধান আর ইতিহাস জানার এই যাত্রা চলুক অবিরাম।